হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার যে রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 14 তার আমরা 1 থেকে 26 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 27 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন প্লে লিস্টে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা 27টা দেখি। 27 কী বলছে, y = x² একটা ফাংশন দেওয়া আছে এবং বলেছে x = 1 আর থেকে x এবং x = 4 এর মধ্যে গড় পরিবর্তনের হার বের করতে পারতে। আর গড় পরিবর্তনের হারের ফর্মুলা কী হয়ে যায়, এটা ∂y/∂x। তাহলে এখানে x = 1 যখন, তখন y কত হবে, 1² = 1, আর x = 4 তখন y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হয়ে যাবে 4², দ্যাট মিনস 16। তাহলে ∂y/∂x, ∂y মানে y এর পরিবর্তন, y এর পরিবর্তন কত হয়েছে 16 - 1, আর ∂x মানে x এর পরিবর্তন, x এর পরিবর্তন কত 4 - 1। তাহলে 16 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 15, এটা 3, তাহলে 3 পাচ্ছে 15। তাহলে এর গড় পরিবর্তনের হার সেটা কত হচ্ছে 5 কত রয়েছে অপশান বিতে। তাহলে 27-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 28টা কী বলছে, x আর y দ্বারা সূচিত বক্ররেখা t = 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা বের করতে হবে। তাহলে অবিলম্বের প্রবণতার আগে আমরা স্পর্শকের প্রবণতা বের করে নেব। তাহলে এখানে পয়েন্টে কী বলছে, x = t² - 3, y = 2t + 1। এখানে বলেছে কী বলেছে, t = 2, t = 2 তখন x কত হবে 2 - 3, তাহলে 4 - 3 মানে 1, আর t = 2 তখন y কত হচ্ছে, y হয়ে যাচ্ছে 2 × 4 + 1, দ্যাট মিনস 5। এই ভ্যালুটা পেলাম। এবার আমাকে বের করতে হবে dy/dx। তার মানে প্রথমে dx/dt যদি বের করি তাহলে এখানে কত হয়ে যাবে 2t, আর dy/dt বের করলে হয়ে যাবে 2। তাহলে এখান থেকে dy/dx চেইন রুলের সাহায্যে কীভাবে পাবো, dy/dt × dt/dx। তাহলে dy/dt হচ্ছে 2 আর dt/dx সেটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 2t। তাহলে 2 কাটলে 1/t পাচ্ছি আমরা। তাহলে এখানে বলেছে t = 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা, এইটা বের না করলে হতো। তো dy/dx at t = 2, তাহলে কত পাবো, হাফ পাচ্ছি আমরা। তাহলে এটা স্পর্শকের প্রবণতা হচ্ছে, স্পর্শকের প্রবণতা এটা পেলাম আমরা। একটা রিলেশন জানি কি, স্পর্শকের প্রবণতায় যদি এটা m1 হয় তাহলে, আর অবিলম্বের প্রবণতা যদি m2 হয় তাহলে m1 m2 = কত হয়ে যাবে -1। তাহলে এখান থেকে আমরা m2 = -1/m1 পাবো। তাহলে -1/m1 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 1/2, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে -2। m2টা কি, m2টা হচ্ছে অবিলম্বের প্রবণতা, অবিলম্বের প্রবণতা কোন পয়েন্টে, পয়েন্টটা হচ্ছে t = 2 পয়েন্টে। তাহলে এখানে পাচ্ছি -2 কোথায়, অপশান ডিতে। তাহলে 28-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 29টা করব। দেখো 29 নাম্বারের একটা সরলরেখা দিয়েছে lx + my = n, আর একটা উপবৃত্ত দিয়েছে ax² + by² = 1 হলে উপবৃত্তের স্পর্শ করার শর্তটি কী হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা আগের মডুলে করেছি। সেখানে কি করেছিলাম, এখান থেকে y এর ভ্যালুটা বের করব। আমি এখানে করাচ্ছি না, উত্তরটা বলে দিচ্ছি, তোমরা বাকিটা করে নেবে। y এর ভ্যালু বের করবে, দিয়ে y এর ভ্যালু কত পাবে, x - lx/m পাবে, বা এখান থেকে y এর ভ্যালু কত পাবে, x/m - lx/m। এই y এর ভ্যালুটা এখানে বসাবে y² এর জায়গায়, দিয়ে এটা ক্যালকুলেশন করবে। তাছাড়া এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি তাহলে কি আসবে, স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে x², এটাকে আমরা লিখতে পারবো 1/a + y², বিটাকে লিখতে পারবো 1/b, এটা সমান 1। তাহলে এখান থেকে আমাদের কি বলেছে, স্পর্শ করার শর্তটা হয়ে যায়, নির্ণয় শর্তটা কি হয়ে যায়, x এর জায়গায় বসবে 1/a, এখানে l² x এর জায়গায় বসে যায় 1/a, আর এখান থেকে এটা m² হয়ে যাবে, y এর জায়গায় বসে যায় 1/b, আর এখান থেকে এটা l² হয়ে যায়। মানে আমাদের শর্তটা হয়ে যাবে l²/a + m²/b = n², এরকম হয়ে যায়। এটা কোথায় রয়েছে, অপশান বিতে, 29-এর বি। আর এটা কী করে পাবে, এই স্পর্শকে y এর ভ্যালুটা এখানে বসিয়ে যে ইকুয়েশনটা পাবে, সেই ইকুয়েশন একটা দেখবে দ্বিঘাত সমীকরণ আসবে, সেই সমীকরণটা x এর দ্বিঘাত সমীকরণ আসবে। তো সেই সমীকরণে তোমরা এখানে সেই দ্বিঘাত সমীকরণে তোমরা কী করবে, ডিসক্রিমিনেন্টটা 0 করবে। কেন, কারণ কি, উপবৃত্ত কোনো একটা সরলরেখা উপবৃত্তকে স্পর্শ করার শর্তটা হচ্ছে তাদের বীজ দুটো, যে ইকুয়েশনটা পাবো আমরা, তাদের বীজ দুটো সমান হবে। আর বীজ কখন সমান হয়, যখন ডিসক্রিমিনেন্টটা = 0 হয়। তাই জন্য ডিসক্রিমিনেন্ট বা নিরূপক b² - 4ac ওটা = 0 বসিয়ে এই শর্তটা পেয়ে যাবে। এবার আমরা 30-এরটা দেখি।
30 কি বলছে, একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স, এটা সমান এক্স টু দি পাওয়ার এক্স। এই ফাংশন অপেক্ষক যে বিস্তারে ক্ষয়িষ্ণু মানে আমাদেরকে বলেছে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, কোন বিস্তারে, সেই রেঞ্জটা বের করতে হবে। তাহলে এখান থেকে উভয় পক্ষ যদি লগ নিই তাহলে কী পাবো, লগ এফ অফ এক্স ইন্টু এক্স, এটা পেয়ে যাব লগ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে পাওয়ারে যেটা থাকে সেটা লগের ক্ষেত্রে সামনে চলে আসে, তাহলে লগ এফ অফ এক্স ইন্টু এক্স ইন্টু লগ অফ এক্স। এবার আমরা বোথ সাইড ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে 1 এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। তাহলে এখানে ডেরিভেটিভ করলে এক্স স্থির লগ এক্সের 1/x প্লাস লগ এক্স স্থির এক্সের জন্য 1। তাহলে এখান থেকে আমরা এক্স কাটলো, এখান থেকে এফ ড্যাশ এক্স কত পাচ্ছি, এফ অফ এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে এফ অফ এক্সের ভ্যালু বসিয়ে দেবো, এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। আর আমাকে কোশ্চেনে বলেছে এক্স গ্রেটার দ্যান 0, এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার এক্সও গ্রেটার দ্যান 0 হবে, তাহলে এই পার্টটা গ্রেটার দ্যান 0, তাহলে এই পার্টটা গ্রেটার দ্যান 0। আর এই যদি লেস দ্যান 0 হতে হয় তাহলে এই পার্টটাকে আমাকে লেস দ্যান 0 হতে হবে। তার মানে এখানে এফ ড্যাশ এক্স লেস দ্যান যদি 0 হতে হয় তাহলে 1 প্লাস লগ এক্স এটা লেস দ্যান 0 হতে হবে। তাহলে তো এটা লেস দ্যান 0 হবে, কারণ এই পার্টটা পজিটিভ, আর এই পার্টটা যদি লেস দ্যান 0 হয় তাহলে পজিটিভ নেগেটিভ নেগেটিভ হবে, ওই জন্য এটা 1 প্লাস লগ এক্স লেস দ্যান 0 হতে হবে। তাহলে লগ এক্স ওদিকে এটা -1 আর এক্স এটা লগটা উপরে উঠালে এটা ই টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে এক্স লেস দ্যান 1/e। তাহলে আমাদের পাচ্ছি একটা এক্স গ্রেটার দ্যান 0 আর একটা পাচ্ছি এক্স লেস দ্যান 1/e। তাহলে এই রেঞ্জটা কত হয়ে যাবে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1/e। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল 1 যেরকম হয়। তাহলে এই রেঞ্জে এই বিস্তারে আমাদের যে ফাংশনটা আছে সেটা ক্ষয়িষ্ণু হবে। এখানে কিন্তু ওপেন ইন্টারভাল হবে, কারণ 0টা এখানে হোল্ড করবে না, 0 হোল্ড করলে এখানে ইকুয়ালিটি চলে আসতো, ওই জন্য। এবার আমাদের অপশান বি হয়ে যাবে, 30-এর ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। এবার আমরা 31 নম্বরটা দেখি, চলো। তাহলে 31 নম্বর কী বলছে, বিবৃতি 1 কী বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এই ফাংশনটা আমাকে দেওয়া আছে, অপেক্ষকটি 0 থেকে ইনফিনিটি এই বিস্তারে বর্ধুষ্ণু সেটা দেখাতে হবে। তাহলে বর্ধুষ্ণু মানে এফ ড্যাশ এক্স কী হয়ে যাবে, গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা যদি এফ ড্যাশ এক্স বের করি তাহলে এখান থেকে কত পাবো, 3x², আর 3 পজিটিভ আর x² অলওয়েজ পজিটিভ। আর এখানে 0 হতে পারবে না, কারণ কি আমাদের 0টা নেই, ওপেন ইন্টারভ্যাল আছে, মানে এই বিস্তারে 0 নেই, এটা সবসময় গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এটা ফর ওয়াল কখন 0 থেকে ইনফিনিটির মধ্যে সবসময় গ্রেটার দ্যান 0 হবে, ইকুয়ালিটি হবে না, কারণ কি এখানে ইকুয়ালিটি নেই, তাই জন্য। তাহলে এটা সত্য হচ্ছে, তাহলে বিবৃতি 1 সত্য। এটা বলেছে বর্ধুষ্ণু মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। এবার বিবৃতি 2 কি বলছে, এক্স গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে একটা ফাংশন দিয়েছে x/1 প্লাস এক্স, এটা লেস দ্যান লগ বেস ই 1 প্লাস এক্স হবে, 1 প্লাস এক্স এটা হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কি চেক করবো, আমরা একটা ফাংশন ধরে নিই, ধরি এফ অফ এক্স সমান আমরা ধরে নিই এটা লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এই ফাংশনটা ধরলাম, দিয়ে আমরা এফ ড্যাশ এক্স বের করবো। তাহলে এফ ড্যাশ এক্স যদি বের করি তাহলে এখান থেকে কী পাবো, 1/1 প্লাস এক্স, আর 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এটাই থাকবে। এখান থেকে u/v রুল, তাহলে 1 প্লাস এক্স স্থির, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্থির 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/1 প্লাস এক্স মাইনাস এক্স, এখান থেকে পেয়ে যাচ্ছি 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে এক্স কাটলে ওপর থেকে 1 পাবো শুধু, তাহলে এখানে এলসিএম কত আছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এটা পাচ্ছি x/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্স যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে এটা নিচেরটা তো অলওয়েজ পজিটিভ, আর এটা গ্রেটার দ্যান 0তে এটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দ্যান 0 পেলাম, তাহলে ফাংশনটা বলতে পারবো। আর আরেকটা এফ অফ 0 এখানে কত পাবো, এফ অফ 0 পেয়ে যাচ্ছি লগ 1 মানে 0 মাইনাস এটা 0/1, দ্যাট মিনস 0 পেয়ে যাচ্ছি। তাহলে এই ফাংশনটা এফ অফ এক্স, এই ফাংশনটা আমরা বলতে পারবো এটা বর্ধুষ্ণু ফাংশন, আর এফ অফ 0 ইকুয়াল টু 0, তাই জন্য এটাকে বলতে পারবো এফ অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এফ অফ এক্স কত হয়ে যাবে, লগ 1 এফ অফ এক্স মানে এটা ধরেছিলাম লগ 1 প্লাস এক্স বাই x/1 প্লাস এক্স, এটা গ্রেটার দ্যান এফ অফ 0-এর ভ্যালু হচ্ছে 0, কারণ এটা বর্ধুষ্ণু ফাংশন, তাই জন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লগ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান x/1 প্লাস এক্স। আর আমাদের প্রশ্নতে কী বলেছিল, এটা যেদিকে হা করে থাকবে সেদিকে বড়, তাহলে এটাকে উল্টোভাবে লিখলে 1 প্লাস এক্স লেস দ্যান লগ বিএসই 1 প্লাস এক্স, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। তাহলে এটাও টু, তাহলে বোধ সত্য, উভয় সত্য কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 31-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 32টা দেখি। দেখো 32 বলেছে বিবৃতি 1 কি বলেছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, তে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে কেমন, x-1 আর একটা হচ্ছে 3 - x।
তাহলে এর চরম মান আছে কিনা চেক করতে হবে। তাহলে চরম মান আর অবম মান কী হয়ে যায়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বসিয়ে এক্সের যে ভ্যালুগুলো পাবো, ধরো C1 C2 পেলাম, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট বাংলাটা আমার মনে নেই, যদি মনে থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই পয়েন্টগুলোতে আমরা এফ ডবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু C1 এ চেক করে দেখব, এফ ডবল ড্যাশ এক্স এক্স ইকুয়াল টু C2 এ চেক করে দেখব। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মান কি থাকে, তাহলে অবম পাবো, এফ অফ এক্সের অবম মান পাবো। আর যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে এফ অফ এক্সের চরম মান পাই। তাহলে এগুলো আমাকে চেক করে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে কী পাবো, 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস প্লাস এক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার 4x মাইনাস 3। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স কত পাবো, এফ ড্যাশ এক্স পাবো মাইনাস 2x প্লাস 4। তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলে ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। তাহলে এখান থেকে মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4, মাইনাস মাইনাসে কাটলো 2 দিয়ে x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি। তাহলে কোনো একটা ফাংশানের চরম মান যদি এক্সিস্ট করে বা অবম মান, তাহলে সেটা তার ক্রিটিক্যাল পয়েন্টে এক্সিস্ট করে অথবা তার এন্ড পয়েন্টগুলোতে এক্সিস্ট করে। তো এখানে তো এন্ড পয়েন্ট দেওয়া নেই, তাই এখানে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে x ইকুয়াল টু 2 ক্রিটিক্যাল পয়েন্ট। এবার আমরা চেক করবো এই ক্রিটিক্যাল পয়েন্টে আমাকে কী বলেছে, x ইকুয়াল টু 2 বিন্দুতে চরম মান মানে এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান 0 হচ্ছে কিনা। তাহলে এবার আমরা এফ ডবল ড্যাশ এক্স বের করবো। তাহলে এফ ডবল ড্যাশ এক্স করলে এটা কত হয়ে যাবে, -2। আর আমরা এখান থেকে এফ ডবল ড্যাশ এক্স অ্যাট 2 পয়েন্টেও -2 পাচ্ছি। তাহলে এটা লেস দ্যান 0, তার মানে এখানে বলতে পারবো এফ অফ এক্সের x ইকুয়াল টু 2 বিন্দুতে কী আছে, চরম মান আছে, চরম মান আছে। আর চরম মানটা কী করে পাবো, এইখানে এক্সের জায়গায় 2 বসালে সেটা চরম মান পেয়ে যাবো। তাহলে 2 - 1 ইন্টু 3 - 2। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1 ইন্টু 1, দ্যাট মিনস 1। তাহলে চরম মানটা হচ্ছে 1, এটাকে বলা হয় ম্যাক্সিমাম। আর x ইকুয়াল টু 2 পয়েন্টে পাচ্ছি, ওই জন্য পয়েন্টটাকে বলা হচ্ছে ম্যাক্সিমা। এগুলো আমরা অন শর্টে পড়িয়েছি। তাহলে এখানে আমরা বিবৃতি 1টা সত্য পাচ্ছি। এবার আমাদের বিবৃতি সেম ওয়েতে বিবৃতি 2টা যদি চেক করি, তাহলে বিবৃতি 2 কী বলছে, x ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এই পয়েন্টে আমাদের ফাংশানের ভ্যালুটা যেটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার। এই অপেক্ষাটার অবম মান, তাহলে অবম মান চেক করার জন্য আগে চেক করে নিই এই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে কি না। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট চেক করে দেখবো এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, 2 ইন্টু এক্স মাইনাস এ, আর এক্সের জন্য 1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি, এক্সের জন্য 1 and 2 ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এটাকে যদি 0 বসাই, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে এখান থেকে কী পাবো, 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। বোথ সাইডকে যদি 2 কেটে দেয় তাহলে এখান থেকে কী পাবো, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কটা এক্স পাচ্ছি, 3টে এক্স। আর এ বি সি ওদিকে নিয়ে গেলে এদিকে পজিটিভ হয়ে যাবে, ডান দিকে নিয়ে গেলে। তাহলে এক্স ভ্যালু পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট এ প্লাস বি প্লাস সি বাই 3 পাচ্ছি, কিন্তু আমাদের চেক করতে বলেছে এটাতে। তাহলে যেহেতু এটা ক্রিটিক্যাল পয়েন্ট নয়, তার জন্য এটা ফলস হয়ে যাবে, এটাতে আর চেক করার দরকার নেই। আমরা চেক করি সবসময় ক্রিটিক্যাল পয়েন্ট আর এন পয়েন্টে, কিন্তু এখানে এন পয়েন্ট দেওয়া নেই, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের এ প্লাস বি প্লাস সি বাই 3 আসছে, কিন্তু আমাদের এখানে চেক এ প্লাস বি প্লাস সি বলেছে, তাই জন্য এটা ফলস হয়ে যাবে। আর চেক করার দরকার নেই চরম বা অবম হবে কিনা। আর যদি আমাকে চেক করতে বলতো এ প্লাস বি প্লাস সি বাই 3তে, তখন আমরা চেক করে দেখতাম। যেহেতু পয়েন্টটাই আমাকে ক্রিটিক্যাল পয়েন্টটাই আমাদের মিলছে না, তাই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে, বাকি আর পরবর্তীতে চেক করার দরকার নেই। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু 2 মিথ্যা, কোথায় রয়েছে অপশান অপশান এতে। তাহলে 32-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 33 সেটটা দেখি। তো 33 নাম্বার কি বলছে, একটি যোগশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা। যোগশূন্য মানে তাদের প্রবাবিলিটিটা সমান সমান হবে, প্রবাবিলিটি অফ হেড আর প্রবাবিলিটি অফ টেল এরা হাফ হবে, মানে এরা যোগশূন্য মানে কোনো আনফেয়ার, মানে কোনো ত্রুটি নাই মুদ্রাটাতে। তাহলে একটি যোগশূন্য মুদ্রা 3বার টস করা হলো, তাহলে 3বার যদি টস করা হয় তাহলে এন অফ এস নাম্বার অফ স্যাম্পল স্পেসে নাম্বার অফ এলিমেন্ট কত থাকবে, দুটো আমাদের তার 3বার টস করছি, তাহলে এটা হয়ে যাবে 8টা থাকবে। কীরকম থাকবে সেটা হয়ে যাবে, ধরো হেড 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 3বার হচ্ছে 3টে হেড, তারপরে হয়ে যাবে হেড টেল হেড, তারপরে হয়ে যাবে হেড টেল টেল, তারপরে হয়ে যাবে টেল হেড হেড, এরকমভাবে 3-4টা হলো। তারপরে আসবে হেড 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 টেল হেড, তারপরে আসছে আমরা হেড টেল টেল, তাহলে টেল হেড হেড, আরেকটা পেয়ে যাবো আমরা
হেড, টেল, হেড, টেল, এইভাবে করে মোট কটা আসবে 8টে। এটা পেয়ে যাবো HHT, আর একটা পেয়ে যাবো TTH, আর একটা TTT। তাহলে এই 8টা 1 2 3 4 5 6 7 8 এই 8টা পাবো আমরা যদি একটা কয়েনকে 3বার টস করাই, তাহলে সম্ভাবনা হয়ে যাবে এতটা। এবার আমাকে বলেছে ঘটনাটা কি বলেছে, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে একটি হেড পাওয়ার সম্ভাবনা যদি এ ধরি, তাহলে এখানে একটি হেড পড়ার ঘটনাকে যদি এ ধরি, তাহলে একটি হেড কোথায় কোথায় আছে, ঠিক একটি হেড কোথায় আছে, এখানে আছে একটা, তাহলে HTT, আর ঠিক একটি হেড এখানে আছে THT, আর একটি হেড আছে এখানে, তাহলে TTH, তাহলে এখান থেকে নাম্বার অফ এলিমেন্ট অফ 8 এটা কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি বলেছে, প্রবাবিলিটি ঠিক একটি হেড পড়ার ঘটনার প্রবাবিলিটি, তাহলে স্যাম্পল স্পেসে প্রবাবিলিটি এটা কত হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ বাই নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত 3, আর নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস কত 8। এটা আমরা নাম্বার অফ ফেভারেবল কেস এটা প্রবাবিলিটি ডেফিনিশন থেকে পাই, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 3/8। 3/8 কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে 33-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 34-এরটা দেখব। দেখো 34-এরটা এটা পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট থেকে আমাদের এটা আসবে DIC। ডাইস এই শব্দটা থেকে যথেচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হলো, কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ, মানে কনস্ট্যান্ট আর ভায়োল ইংলিশে বলা হয় স্বরবর্ণকে ভায়োল, আর এটা কনসোলেন্ট কোথায়, তাহলে ব্যঞ্জনবর্ণ হওয়ার সম্ভাবনা বলেছে। তাহলে এখানে ভায়োল কটা আছে, AEIOU, তাহলে আই ই এটা হচ্ছে স্বরবর্ণ বা ইংলিশে বলা হয় ভায়োল, আর এখানে DC এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে ব্যঞ্জনবর্ণ কত পাচ্ছি, এখানে ভায়োল কটা পাচ্ছি 2টি, আর ব্যঞ্জনবর্ণকে বোধহয় কনসোলেন্ট বা কনস্ট্যান্ট, যাই হোক ইংলিশটা দেখে নেবে একটু, এটা পাচ্ছি 2টি। তাহলে স্বরবর্ণ 2টি পাচ্ছি, ব্যঞ্জনবর্ণ 2টি পাচ্ছি। তাহলে এখানে বলেছে ডাইস, এখানে মোট শব্দ কটা আছে, মোট শব্দ আছে 4টি, বা মোট বর্ণ আছে 4টি, তাহলে 4টি থেকে 2টি নিচ্ছি, তাহলে 4C2, 4টি থেকে 2টি নেওয়ার উপায় কী হয়ে যায় 4C2, তাহলে এখান থেকে কত পাবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে এটা কাটলে এটা পেয়ে যাচ্ছি 6। এবার আমাকে বলেছে স্বরবর্ণ কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে ব্যঞ্জনবর্ণ আমরা যে কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ না বের করে আমরা সবগুলো স্বরবর্ণ হওয়ার উপায় যদি হয়ে যায়, মানে দুটো যে উঠাচ্ছি দুটোই স্বরবর্ণ হওয়ার, 2টি স্বরবর্ণ হওয়ার উপায় কত হয়ে যাবে, দুটো আমাদের স্বরবর্ণ দুটো আছে, তার মধ্যে থেকে দুটোই স্বরবর্ণ উঠালাম, তাহলে এটা কত হয়ে যাবে 1, আমরা জানি NCN মানে 1 হয়। এবার আমাকে বলে তাহলে 2টি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে, তাহলে সম্ভাবনা হয়ে যাবে 2C2 বাই 4C2, তাহলে এটা হয়ে যাবে 1, আর 4C2 মানে 6, 1/6। এবার স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। এবার স্বরবর্ণ না হওয়া মানে ব্যঞ্জনবর্ণ হওয়া, তাহলে ব্যঞ্জনবর্ণ বা নির্ণয় সম্ভাবনা যদি এখানে লিখি, নির্ণয় সম্ভাবনা কত হয়ে যাবে, এটা স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ না হলে 1 - 1/6 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 5/6। স্বরবর্ণ না হওয়া মানে সেটা ব্যঞ্জনবর্ণ অবশ্যই হবে, তাহলে 5/6 কত হয়ে যাবে অপশান সিতে, তাহলে 34-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 35-এরটা দেখি চলো। দেখো 35 আর 36-এর জন্য একটাই অঙ্ক, সেটা কি বলছে, কোনো একটি থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে, তাহলে একটা থলি আছে সেটাতে 4টি সাদা বল আর 5টি লাল বলকে আমরা রেড ধরছি। তাহলে বলেছে ওই থলি থেকে 3টি বল তোলা হলো, তাহলে এই থলিতে মোট বল কটা আছে, মোট বল হচ্ছে আচ্ছা 9টা। তাহলে এখানে বলেছে যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে, এখানে বলছে কোনো যদি একটি বল তুলে, একটা বল তুললাম এখান থেকে, বলটি আবার ফিরিয়ে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আমরা ধরো এক বল উঠালাম W1, মানে প্রবাবিলিটি অফ W1 মানে প্রথমে একটা হোয়াইট বল উঠালাম, তাহলে এখান থেকে টোটাল বল কটা 9টার মধ্যে হোয়াইট কত ছিল 4টা, তাহলে 4/9। এবার আমরা সেই যে বলটা উঠালাম সেটা আবার ফেরত দিয়ে দিলাম, তাহলে টোটাল বল কটাই থাকলো 9টি থাকলো, তাহলে আবার 9টা থেকে একটা বল উঠাবো, তাহলে 4টা বলের মধ্যে একটা বল উঠাবো, তাহলে এটা হয়ে যাবে 4/9। অনুরূপভাবে প্রবাবিলিটি অফ W3, যেহেতু যে বলটা উঠাচ্ছি ওটা আবার ফিরিয়ে দিচ্ছি, তাই জন্য এখানে 4/9 হয়ে যাবে। তাহলে নির্ণয় সম্ভাবনা কী হয়ে যাবে, এদের প্রোডাক্ট হয়ে যাবে। কারণ কি এরা সবাই আমাদের
এরা সবাই হচ্ছে স্বাধীন ঘটনা হলে এরা প্রোডাক্ট হয়ে যায়, প্রবাবিলিটি অফ W1 প্রবাবিলিটি অফ W2 ইন্টু প্রবাবিলিটি অফ W3। তাহলে এখান থেকে হয়ে যাবে 4/9 ইন্টু 4/9, তাহলে 64/729 হয়ে যাবে এটা। তাহলে 64/729 কোথায়? অপশান এতে। তাহলে 35-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার 36 বলেছে যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে এখানে ওই থলিতে সেম বলই আছে, এটা 4টে আর 5টে। এবার একটি বল তুললাম, এবার তোলার পর হোয়াইট একটা বল তুললাম যেটা হোয়াইট, তাহলে এই ডাব্লু বলটা তোলার পর আবার ফিরিয়ে আমরা দিচ্ছি না, তখন প্রবাবিলিটি অফ W1। তাহলে প্রথমে আমাদের 9টা বল ছিল, তার মধ্যে একটা উঠিয়েছি, তাহলে 4টা থেকে একটা উঠেছি, তার জন্য 4/9। এবার আমরা W2 যখন প্রবাবিলিটি অফ W2 মানে সেকেন্ড বলটা উঠাবো, তখন টোটাল বলটা হয়ে যাবে 8টা, আর আমাদের 4টা থাকবে না, তখন হয়ে যাবে 3টে বল। এই জন্য এই দুটোই পার্থক্য, একবার রিপ্লেসমেন্ট করা, একবার একবার তুলে নেওয়া, একবার ফিরিয়ে না দেওয়া। আর প্রবাবিলিটি অফ W3 সেমভাবে হয়ে যাবে, তখন হয়ে যাবে বল একটা বল তুলে নিয়েছি, 2টো বল তোলা হয়ে গেল অলরেডি, তাহলে 9টা থেকে 2টো বল দিলে 7টা, আর তখন 3টে থাকবে না, 2টো থাকবে, তাই জন্য 2/7। তাহলে এখান থেকে নির্ণয় সম্ভাবনা কত হয়ে যাবে? নির্ণয় সম্ভাবনা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এদের প্রোডাক্ট, কারণ কি এরা 3টে স্বাধীন ঘটনা, তাহলে এত। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 4/9, 3/8 ইন্টু 2/7। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 3, এটা করলে 4 কাটলো, তাহলে 1/21। তাহলে 1/21 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 36-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 37 সেটটা করবো। 37 সেটটা মডেল কোশ্চেন পেপার 13-তে আমরা এটা অলরেডি করেছি, তাই জন্য এটা অপশান ডি আসবে 7 অ্যান্সার, এটা অলরেডি করে দিয়েছি, তাই জন্য এখানে আর করছি না। 38 সেটটা চলে যাচ্ছি আমরা। তো 38 সেটটা কী বলছে? নিচে প্রদত্ত সম্ভাবনা ছকের মধ্যক হবে, মধ্যক মানে এক্সপেকটেশন অফ এক্স, এটা কি হয়ে যায়? সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, সামেশন অফ এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, এরকম বলতে পারো। তাহলে এক্স আই প্রথমে 0-0-এর জন্য প্রবাবিলিটি কত হচ্ছে? 1/6 প্লাস 1-1-এর জন্য কত হচ্ছে? 1/2 প্লাস 2-2-এর জন্য কত হচ্ছে? 3/10 প্লাস 4-4-এর জন্য কত হচ্ছে? 1/30 হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে কত পাবো? 0 ইন্টু 1/6 মানে 0, এটা হয়ে যাচ্ছে হাফ, এটা হচ্ছে 6/10, এটা হচ্ছে 4/30। তাহলে লসাগু কত আসে? 30। তাহলে 15 দুগুণে 30, 15, 3 10 30, 3 6 18 প্লাস 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 18 22 আর 15, তাহলে কত হচ্ছে? 7 37। তাহলে 37/30 আসছে আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে 37/30 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 38-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 39-টা দেখো তাসের অঙ্ক আছে, 39টা তোমরা নিজেরা করবে, যেহেতু তাসের অঙ্ক আগে করেছি আমরা। বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস হারিয়ে গেল, তাহলে 52টি তাসের প্যাকেট থেকে একটা তাস হারিয়ে গেল, তাহলে এখন কটা তাস থাকলো? 51টা। এবার বলেছে অবশিষ্ট তাসগুলি থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হলো, তাহলে 51 থেকে আমাদের 2টো তাস তোলা হলো। এবার বলেছে দেখা গেল ওই 2টি তাস হলো রুইতন, তাহলে হারিয়ে যাওয়া তাসটি রুইতন হওয়ার সমান। তাহলে রুইতন 52টি তাসের মধ্যে রুইতন কটা থেকে? 13টা থেকে আমাদের যে তাসটা তোলা হচ্ছে সেই তাস 2টি তাসই হলো রুইতন। তাহলে হারিয়ে যাওয়া তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা, যে এই একটি তাস হারিয়ে গেছে এটা রুইতন হওয়ার সম্ভাবনা, এটা বেস থিওরেম থেকে তোমরা পেয়ে যাবে, সেটা তোমাদের করে নেবে। এবার আমরা 40-এরটা হয়তো আগে এরকম টাইপের এটাই বোধহয় করেছি, তবুও একবার আমরা এখানে আরেকবার করিয়ে দিচ্ছি। তো 40-এরটা করিয়ে আমরা ক্লাসটা খতম করবো। চলো 40-এরটা দেখে নিই। 40 বলেছে দুটো ঝোঁকশূন্য পাশা একসঙ্গে নিক্ষিপ্ত করা হলো, তাহলে পাশায় যে স্যাম্পল স্পেসে এসে কতগুলো এলিমেন্ট থাকবে? এভাবে 1,1 1,2 1,3 1,4 1,5 1,6 1,6 এইভাবে করতে করতে 2,1 এভাবে চলতে থাকবে, এইভাবে করতে করতে 6,1, এইভাবে লাস্টে 6,6। তাহলে এখানে কতগুলো পাবো? 6 স্কোয়ার মানে 36 আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেসে 36 এলিমেন্ট থাকবে বা 36টা নাম্বার থাকবে। এবার বলেছে পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি মধ্যকের মান। তাহলে প্রথমে আমরা 1-এর পাশাদ্বয়ের যোগফল 1 কি পাবো? 1 পাবো না, কেন? কারণ কি কোথাও 0 নাই, তাই জন্য 1 পাবো না। পাশাদ্বয়ের সমষ্টি 2 পাবো, তাহলে 2 পাবো কারণ 1 আছে। তাহলে পাশাদ্বয়ের সমষ্টি যদি 2 হয়, তাহলে প্রবাবিলিটি অফ x = 2। আর এদের সংখ্যাদ্বয়ের সমষ্টির কি বলেছে? মধ্যকের মান মানে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এক্সপেকটেশন অফ কি হয়? যে এক্স সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স বা এক্স আই ইন্টু পি অফ এক্স আই। একটু আগে এটা করালাম। তাহলে এখানে x = কত আছে? 2। তাহলে এখান থেকে
এক্স ইকুয়াল টু 2 মানে যোগফল 2, যোগফল 2 কোনটা কোনটাতে হয় 1, 1, তাহলে এটা হয়ে যাবে 1/36। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে 3 কোথায় কোথায় পাবো আমরা 1, 2 পাবো আর 2, 1 পাবো। এই দুটো যোগফল 3 হবে, কারণ 1 + 2 ইকুয়াল 5 সাথে যোগফল বলেছে, তাহলে 1 + 2 3 আর 2 + 1 3, তাহলে এখান থেকে পাচ্ছি 2/36। আর এক্স ইকুয়াল টু 4, তাহলে 4 কোথায় কোথায় পাবো আমরা 4 পাবো 2, 2 পাবো, আর একটা পেয়ে যাবো 3, 1 আর 1, 3, আর কি 4 পাবো, তাহলে 4 পাচ্ছি এই তিনটাতেই, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3/36। অনুরূপভাবে 5 কোনটাতে পাবো 5 পাবো 1, 4, 4, 1 আর পাবো 3, 2 আর 2, 3, এগুলোতে 5 পাবো, তাহলে 1, 2, 3, 4টা পাচ্ছি, তাহলে 4/36। অনুরূপভাবে যোগফলটা 6 কখন পাবো আমরা পাবো 1, 5, 5, 1 আর পাবো 2, 4, 4, 2 আর একটা পেয়ে যাবো 3, 3, তাহলে 1, 2, 3, 4, 5টা পাচ্ছি, তাহলে 5/36। তাহলে যোগফল এটা হলো, তাহলে এই পার্টটা আমাদের দরকার নেই, এটা মুছে দিই। এবার আমাদের যোগফলটা 7 পাবো কোথায় কোথায় এক্স ইকুয়াল টু 7, তাহলে এখান থেকে পেয়ে যাব 7 কোথায় কোথায় পাবো আমরা 1, 6 আর পেয়ে যাব 6, 1, 2, 5 আর পেয়ে যাব 5, 2, তাহলে এই চারটাতে আমরা 7 পাচ্ছি। আর কি পাচ্ছি 7, 4, 3 আর আরও দুটো পাবো 4, 3 আর 3, 4, তাহলে এখান থেকে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 6টাতে পাচ্ছি 7। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 8, 8 হলে কত পাবো আমরা 8 হলে পাবো 6, 2 আর 2, 6, আরেকটা পেয়ে যাবো 4, 4, আরেকটা পেয়ে যাবো 5, 3, 3, 5, তাহলে কটা আছে 1, 2, 3, 4, 5টা পাচ্ছি আমরা, তাহলে 8-এর জন্য পাচ্ছি 5, তাহলে 5/36। এক্স ইকুয়াল টু 9 কোথায় পাবো 9 পেয়ে যাচ্ছি আমরা 9 পেয়ে যাচ্ছি 5, 4 আর 4, 5 আর কি পাচ্ছি 6, 3 আর একটা পেয়ে যাচ্ছি 3, 6, তাহলে এই 4টা পাচ্ছি, তাহলে 4/36। এবার আমরা প্রবাবিলিটি অফ 9 হলো, এবার প্রবাবিলিটি অফ 10, তাহলে যোগফলটা 10 কোথায় পাবো এক্স ইকুয়াল টু 10, 10 কোথায় পাবো আমরা 5, 5 পাচ্ছি, আর পাচ্ছি আমরা 6, 4, 10 আর 4, 6, তাহলে এই 3টা পাচ্ছি, তাহলে 3/36। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 11, তাহলে 11 কোথায় কোথায় পাবো আমরা 11 পাবো 6, 5-এ আর 5, 6, তাহলে 11 পাবো দুটোতে, তাহলে 2/36। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 12, তাহলে হাইস্ট হবে 12 একটাই পাবো 6, 6-এ, তাহলে 1/36। তাহলে এতগুলো আমরা পেলাম। এবার এদের আমাদের এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে হবে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স প্রথমে এক্স ইকুয়াল টু 2 এর জন্য, তাহলে 2 এর জন্য কত পাচ্ছি 1/36 প্লাস তারপর 3 এর জন্য পাচ্ছি 2/36 প্লাস 4 এর জন্য পাচ্ছি আমরা 3/36 প্লাস 5 এর জন্য পাচ্ছি আমরা 4/36 প্লাস 6 এর জন্য পাচ্ছি আমরা 5/36 প্লাস এ কটা হয়ে গেল। এবার আমরা এদিকে আসবো 7 এর জন্য পাচ্ছি 6 ইন্টু 7 এর জন্য পাচ্ছি 7 ইন্টু 6/36, 8 এর জন্য পাচ্ছি 8 ইন্টু 5/36, 9 এর জন্য পাচ্ছি 9 ইন্টু 4/36, 10 এর জন্য পাচ্ছি 10 ইন্টু 3/36 প্লাস 11 এর জন্য পাচ্ছি 11 ইন্টু 2/36। তাহলে এতগুলো পেলাম, তাহলে এদের যোগ করে লসাগু আসবে 36, আর এগুলো যদি যোগ করি 2 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 4 12 প্লাস 4 5 20 প্লাস 5 6 30 প্লাস 6 7 42 প্লাস 5 8 40 প্লাস 4 9 36 প্লাস 3 10 30 প্লাস 11 দুগুণে 22। তাহলে ওপরে সবগুলো যোগ করে আমাদের কত আসবে 252 আর নিচে 36, তাহলে এটা 7 দিয়ে কাটলে 7 আসবে। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসে 7 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের মডেল কোয়েশ্চেন পেপার 14 আমাদের কমপ্লিট। এরপরে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 15টা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।